আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড কস্টিং এর দ্বিতীয় ক্লাস করব। এর আগে একটা ক্লাস হয়েছিল, সেই ক্লাসে স্ট্যান্ডার্ড কস্টিং যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা যে আপনার সূত্র ছাড়া কিভাবে অঙ্কগুলো করা যায় সেই বিষয়টা শেখানো হয়েছিল, সূত্র ব্যবহার ছাড়া। আজকে ওই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস, আগের ক্লাসটা দেখে নিলে বুঝতে আপনার অনেক সুবিধা হবে, মোটামুটি 100% বুঝতে পারবেন। আর আগের ক্লাস দেখা না থাকলেও বুঝবেন, বুঝবেন না এরকম না। তো ক্লাস শুরু করে দিচ্ছি। শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ক্লাসটা, এবং মেসেঞ্জার গ্রুপে যারা আছেন তারা তাদের একটু জানিয়ে দিবেন ক্লাস শুরু হয়েছে। আমি একটু শেয়ার করে রাখি যাতে আপনারা পরবর্তীতে এই ক্লাসের ভিডিওটা দেখতে পারেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের থিওরিগুলো ইংরেজিতে লিখতে হয়, যার ফলে প্রতি বছর এই সাবজেক্টে আপনার ফেলের সংখ্যা অনেক বেশি, কারণ অঙ্ক দিয়ে পাশ করতে হবে। তো অঙ্ক চ্যাপ্টার গুলো এর মাঝে যেগুলো থেকে সবসময় অঙ্ক আসে, এর মাঝে যদি উপর থেকে আসি তাহলে চ্যাপ্টার 3 অ্যাবজর্পশন ভেরিয়েবল কস্টিং, ফ্লেক্সিবল বাজেট, স্ট্যান্ডার্ড কস্টিং, সিবিপি, এই চারটা চ্যাপ্টার থেকে 10 নম্বরের কোয়েশ্চেন সাধারণত কনফার্ম আসে। কিন্তু এই চারটা চ্যাপ্টার তুলনামূলক অনেক কঠিন। তা আমি তো আপনাদের ইনস্ট্রাকশন দিব, যারা নতুন ভর্তি হয়েছেন স্ট্যান্ডার্ড কস্টিং আমি করাচ্ছি, আপনি যদি ফ্লেক্সিবল বাজেট বাসায় একটু দেখে নিতে পারেন বা সিবিপি চ্যাপ্টারটা বাসায় দেখে নিতে পারেন, তাহলে আপনার পড়াটা খুব আগে যাবে। আর কস্ট কনসেপ্ট চ্যাপ্টারটা সহজ আছে, এটা করতে পারেন। এটা যদি কঠিন লাগে এটা বাদ দিয়ে কস্ট কনসেপ্ট, ক্যাশ বাজেট বা ক্যাপিটাল বাজেট, এই চ্যাপ্টারগুলো সহজ আছে, এগুলো করে নিতে পারেন। গত দিন যে আমি অঙ্ক করছিলাম সেখানে স্ট্যান্ডার্ড কস্টিং এর বেসিক জিনিস নিয়ে আলোচনা করছিলাম, বলতেছিলাম যে একটা কারখানায় প্রোডাক্ট বানানো হচ্ছে, দেখা যাচ্ছে আপনার সেই প্রোডাক্ট গুলো মাঝে বিভিন্ন ত্রুটির কারণে দাম যেটা আমরা আইডিয়া করতেছিলাম সেই জিনিসটা পাওয়া যাচ্ছিল না। কি কি ধরনের সমস্যা যেন পাওয়া যেতেছিল না সেটা আমি লিখে দিয়েছিলাম। ম্যাটেরিয়ালের খরচ বেড়ে যাওয়ার কারণ হলো দুইটা বলছিলাম। ম্যাটেরিয়ালের কস্টটা, ম্যাটেরিয়াল কস্ট বেড়ে যাওয়ার দুইটা কারণে বাড়তে আর কি মিলতেছিল না আমাদের। একটা হলো প্রাইস, আর একটা হলো ইউজ। এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে প্রাইসটা আমরা সূত্র ছাড়া বের করছিলাম, ইউজটা আমরা সূত্র ছাড়া বের করছিলাম। আর একটা অঙ্ক আমরা করব, প্রবলেম 1, লেকচার শিটের প্রবলেম 1। প্রবলেম 1 বলতেছে সুজন ম্যানুফ্যাকচার্স, না ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সুজন ম্যানুফ্যাকচারিং কোম্পানি হ্যাজ অ্যাডপ্ট স্ট্যান্ডার্ড কস্টিং, ফিনিশ দ্য ফলোইং ইনফরমেশন। সে সুজন একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, তারা স্ট্যান্ডার্ড কস্টিং এর কিছু তথ্য দিয়ে দিছে, স্ট্যান্ডার্ড ডাটা। সে সে যখন তার যে কর্মী তাদের কাছে জিজ্ঞেস করছে যে আমরা যে 100 কেজি মাল দিয়ে ফিনিশড প্রোডাক্ট হবে 70 কেজি, দ্য প্রাইস অফ মেটেরিয়াল বিং টাকা 10। অর্থাৎ আমি 100 কেজি কাঁচামাল দিব, সেটা থেকে পণ্য পাওয়া যাবে 70 কেজি, আর কাঁচামালের দাম পড়বে 10 টাকা, প্রাইস হবে 10 টাকা দাম। এখন বাস্তবে যখন আমি মাল বানাতে গেলাম তখন আউটপুট 2,10,000 কেজি মাল পাইলাম, আমরা 2,10,000 কেজি মাল পাইলাম। ম্যাটেরিয়াল ইউজ 2,80,000 মাল ইউজ করলাম, 2,80,000 মাল ইউজ করে 2,10,000 মাল পাইলাম।
টাকা লাগলো আমাদের 25,20,000 টাকা। এখন তারা বলছে এই যে আমরা যে একটা হিসাব করছিলাম, সেই হিসাব অনুযায়ী টাকাটা না লেগে এত বেশি লাগার কারণটা কি? তিনটা কারণ হতে পারে। খরচগুলো কেন আর কি কম বেশি হয়েছে, কত টাকা কম বেশি হয়েছে, কোন কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, ইউজ ভেরিয়েন্সের মাধ্যমে আমরা জানতে পারবো কম বেশি হয়েছে কিনা। তিনটা জিনিস বের করতে বলছে, অর্থাৎ এই তিনটা জিনিস আমাকে বের করতে বলছে। অন্য দিনের মতো এত সহজ দেয় নাই, তারা একটু কঠিন দিছে। একটু আমি ছকটা একে বুঝাই দিই আপনাকে, হ্যাঁ। এই ছকটা একে নেবেন, অঙ্কটা করার জন্য ছক একে নেবেন। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, 100টা মাল, এক একটা মালের দাম 10 টাকা করে, স্ট্যান্ডার্ড প্রাইস। এই 100টা মাল কি থেকে 70টা পাওয়া গেছে আর কি। আর এখন অ্যাকচুয়াল কোয়ান্টিটি, হলো আপনার 2,80,000 মাল লাগলো বানাতে গিয়ে, অ্যাকচুয়াল প্রাইস হলো 2,25,20,000 টাকা। এইগুলা ইউজ করে আমি মাল পাইছি 2,10,000 টাকা। আগের অঙ্কের মতো এত ইজি না। এবারে তারা একটা মালের দাম দিয়ে দেয়নি, অনেকগুলো মালের দাম দিয়ে দিছে। ছকটাই আমরা সাজাতে পারতেছি না। আরেকবার বুঝাই। এই তথ্য দিছে যে আপনার 100টা মাল যদি ধরেন আপনি কাপড় বানাচ্ছেন, 100 কেজি তুলা ইউজ করলে 70টা শার্ট হয় ধরে নেন, বা 100 কেজি সুতা ইউজ করলে 70টা পাওয়া যায়। এক এক কেজি সুতার দাম 10 টাকা। বাস্তবে আপনার 2,80,000 কেজি সুতা ইউজ করছেন, 2,10,000 কেজি জামা পাইছেন, খরচ পড়ছে এটা, এই তথ্য হইছে। এখন এইগুলার মাঝে কি ডিফারেন্স আছে সেটা জানতে হবে আমাদের। তা আমাদের জানতে হলে স্ট্যান্ডার্ড, আমাদের এই বক্সের 4টা তথ্য জানা থাকতে হবে সবসময়। কি কি? একটা মালের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস। শুধু এই তথ্যটা আমার জানা আছে, 10 টাকা জানা আছে যে একটা মালের দাম কত পাবে। আর বাকি তথ্যগুলো আমাদের এই যে এটা জানা আছে, 2,80,000 মাল ব্যবহার করছে। আচ্ছা, যদি আগের দিনের মতো 100 মালের হিসাব, 100 মালের সাথে 100 মালের তুলনা হইতো, তাহলে ইজিলি আমি কাজটা করতে পারতাম। তো আজকের অঙ্কে 100 মালের সাথে 100 মালের তুলনা না। ধরেন আপনার, সে বলছে 10 কেজি মাল দিয়ে 5টা জিনিস হবে। এখন যদি আপনি বাস্তবে যে এটা হবে, এটা স্ট্যান্ডার্ড, 10 কেজি মাল ব্যবহার করলে 5টা হবে। বাস্তবে 10 কেজি মাল ব্যবহার করে 4টে হয়েছে। আপনি কিন্তু তুলনা করতে পারতেছেন, একটা কম হয়েছে। এখন যদি 100 কেজি মালে 40টা হয়, তাহলে কিন্তু তুলনা হচ্ছে না, এখানে 10, এখানে 100, 100 আর 10 তুলনা হয় না। তার মানে এই 200, এই বেশি অ্যামাউন্টের সাথে তুলনাটা আমার করতে হবে। 100-র সাথে এটা তুলনা যেহেতু করা যাচ্ছে না, এই এতগুলো 280টা মাল বানাইতে গেলে কতগুলো মাল লাগে, অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাকে বের করে নিতে হবে এটার সাথে ম্যাচ করে, তাহলে আমি তুলনা করতে পারবো। তো এই ম্যাচটা কিভাবে করব সেটাই আমরা শিখবো। ম্যাচটা কিভাবে করা যায়, ফার্স্ট আমরা ওয়ার্কিং করে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের করে নিই। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করার জন্য ঐকিক নিয়ম ব্যবহার করি আমরা, যে 70টা মাল পেতে হইলে 100টা মাল লাগে, এটা প্রশ্নে দেওয়া আছে। এখন 2,10,000 মাল পাইতে গেলে, 2,10,000 মাল যদি আমি পেতে যাই, তাহলে কত, একটা মালের জন্য কতটা লাগে? উপরে 100, নিচে 70।
এখন যে 2,10,000 মাল কিন্তু হয়েছে, এখানে 2,10,000 মাল হয়েছে। 2,10,000 মাল হইতে, 2,10,000 মাল বানাতে গেলে আমার কাঁচামালের প্রয়োজন কত ছিল? এইভাবে আমি বের করতে পারবো। 100 উপরে 70 নিচে, আর 2,10,000। 2,10,000 মাল পাইছি। তাহলে আমরা হিসাব করলে বেরিয়ে আসতেছে 3 লক্ষ। 3 লক্ষ মাল যদি আপনি দেন, 3 লক্ষ মাল দিলে 2,10,000 মাল পাওয়ার কথা। আগের অনুপাত অনুযায়ী 100টা মাল দিলে 70টা আসে। সেই হিসাব অনুযায়ী 2,10,000 মাল দরকার, কারণ আমি তুলনা তো 2,10,000 মালের করতে হবে, কারণ এখানে 70টা আছে আর এনে আছে হলো 2,10,000। তার তুলনা হচ্ছে না, সমান সমান বানাতে হবে, এখানের পরিমাণটা এখানে মিলাতে হবে। তো এই ফার্স্টে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বের করতে হবে, প্রতিটা অঙ্কে এরকম বের করতে হয় সাধারণত। কারণ আপনার যে কারিগর, সে একটা হিসাব দেয় যে 10 কেজি দুধ দিয়ে 2 কেজি মিষ্টি হবে। আপনি তো সত্যি অ্যাকচুয়াল 10 কেজি দুধ ইউজ করেন না, 2 কেজি মিষ্টি বানান না। আপনার ব্যবসা হলো আপনার হয়তো মাসে 10,000 কেজি মিষ্টি বিক্রি করতে হয়, তখন দুধ লাগে আপনার 1,00,000 কেজি। হ্যাঁ, তখন যা মিষ্টি পাওয়ার কথা ছিল যেখানে আপনার 200 কেজি পাইবেন, 300 কেজি পেয়ে গেছেন। তখন এখন আপনি যে এই যে এইখানে এই যে 10 আর 10,000 দুইটা আলাদা জিনিস। এই দুইটা জিনিসকে একটা রূপে আনতে হবে। এটা আনার জন্য এই সূত্রটা ব্যবহার করতে হবে। সূত্রে আমরা কি করব? আগে যে দেওয়া আছে এই যে 10, এই 10টাকে আমি উপরে লিখব, আর এই যে 2, এই 2টাকে আমি নিচে লিখব। গুণ করব এখান থেকে আউটপুট কত হয়েছে সেটাকে। এখন যদি সূত্র দিয়ে একটু লিখে দেই, তাহলে আপনার বুঝতে একটু সুবিধা হবে। যারা একটু দুর্বল তারা সূত্র লিখে নেন। নিচে হবে হলো স্ট্যান্ডার্ড আউটপুট, উপরে হবে অ্যাকচুয়াল আউটপুট। আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, যে প্রশ্নে বলে দিছো 100টা মাল, 100টা কোয়ান্টিটি ইউজ করলে 70টা আউটপুট আসে। তো এই জন্য আমি 100টা উপরে লিখছি, 70টাকে নিচে লিখছি। আর বাস্তবে আমি আউটপুট পেয়েছি 2,10,000। এইভাবে আমাকে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা বের করে নিতে হবে, বের করে নিছি। প্রশ্নে এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া নাই। তারা বলতেছে 25,10,000 টাকা লাগছে এই মালগুলো কিনতে। 25,10,000 লাগছে কয়টা মাল কিনতে? এই 2,80,000 মাল কিনতে গেলে 25,10,000 টাকা লাগছে। তাহলে একটা মালের দাম কত হবে? 25,20,000 টাকাকে, যে দামটা দেওয়া আছে, এটাকে 2,80,000 দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে মান চলে আসবে। একটা জিনিসের দাম 9 টাকা। দুইটা ওয়ার্কিং করে আমি ছকটাকে কোনো মতে ঠিক করলাম। এই ছক যদি ঠিক হয়ে যায়, তাহলে আপনাকে কোনো ভাবেই 10 নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবেন না, ইনশাল্লাহ। দেখেন, আমরা এটা বের করছি আর এটা বের করছি। এটা বের করা একেবারে ইজি ছিল। পরীক্ষায়ও এটা দেওয়া থাকবে সাধারণত। এই জিনিসটা দেওয়া থাকবে না পরীক্ষায়, এই জিনিসটা আপনাকে সবসময় বের করে নিতে হবে। ভিডিওটা সেভ থাকবে। সব অঙ্কই যে একেবারে সহজ আসবে পরীক্ষা এরকম না। কিন্তু একটা আপনাদের জন্য খুশির সংবাদ হলো, এই চ্যাপ্টার থেকে কোন অঙ্কটা আসে ওইটা পরীক্ষার আগে ইনশাল্লাহ আমি বলে দিব। সাধারণত এই অঙ্কগুলাই আসে। আচ্ছা, বলেই দিই, এখন আপনারা চেক করে দেখবেন। লেকচার শিটের প্রবলেম 2 আর প্রবলেম 4,
এই দুইটার যে টাইপ আছে, 2 এবং 4, বিগত 10 বছরের কোয়েশ্চেন দেখবেন যে কোনো ডিপার্টমেন্টের, এই 2 এবং 4কে 10টা অঙ্কের মাঝে 8টাতে পাবেন। যদি গত বছর এটা না এসে থাকে, এটা আপনার ইনশাল্লাহ এই বছর আসতে পারে। আমি তো পরীক্ষার 3 দিন আগে অঙ্ক করাই, 2 দিন আগে আর কি, প্রতি পরীক্ষার আগের রাত পর্যন্ত ক্লাস করাই। সবাই সব সময় দেখা যায় এই অঙ্কটা পরীক্ষার আগে 1 দিন 2 দিন আগে করাই দিই, যারা ফেল করা অবস্থা তারা যাতে এই অঙ্কটা করে পাশ করে ফেলে। আচ্ছা চলেন আমরা আবার অঙ্কে চলে যাই। আবার অঙ্কে আমরা যাচ্ছি। তারা বলছে কস্ট ভেরিয়েন্স বের করো, প্রাইস ভেরিয়েন্স বের করো, ইউজ ভেরিয়েন্স বের করো। তা আমরা আমাদের কস্ট ভেরিয়েন্স বের করার জন্য, ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বের করার জন্য সূত্র যদি মুখস্থ করতে চান করতে পারেন, আর যদি সূত্র ছাড়া করতে চান সূত্র ছাড়া আমরা জানি এই দুইটার গুণ করব, এই দুইটার গুণ করবো, মাঝখানে মাইনাস, অর্থাৎ SQ × SP মাইনাস AQ × AP। মানগুলো যা আছে লিখে ফেললাম। প্লাস উত্তর আসতেছে, প্লাস উত্তর আসতেছে, উত্তরটা প্লাস। প্লাস থাকলে প্লাস দেওয়ার দরকার নাই, এখানে F লিখে দিলে হয়। এখন বাস্তবে একটু বুঝে নিই। আহ, আমি আমার কর্মীকে বললাম যে 3 লক্ষ মাল লাগার কথা, 10 টাকা করে মাল লাগার কথা, 2,80,000 মাল লাগলো 9 টাকা করে, তাহলে লাভ হলো না লস হলো বের করো। তুমি যেটা টার্গেট দিছিলে এর চেয়ে কম বেশি হলো কিনা। তখন সে আপনাকে বুঝাইলো যে এই দুইটা গুণ করলে লাগার কথা 30 লাখ টাকা লাগার কথা, আপনার লাগছে এই দুইটার গুণ ফল, এই দুইটার গুণ করলে আসতেছে 25,20,000। তার মানে 4,80,000 টাকা আপনার লাভ হয়েছে, বাড়তি কম টাকা লাগছে, অর্থাৎ 4,80,000 টাকা আপনার প্লাস, খরচ দিকে 4,80,000 বেঁচে গেছে। এটা 1 নাম্বার ছিল। 2 নাম্বার তারা চাইছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স বের করো, যে আপনার কতটুক দামের কারণে কি ধরনের প্রভাব পড়লো। দামের কারণে আমরা যদি সূত্র শিখতে চাই, SP - AP গুণ AQ। তো এইভাবে হিসাব করলে SP হলো 10, AQ হলো 9, AP AQ হলো 2,80,000 টাকা। জিনিসের দাম কমে যাওয়ার ফলে আপনার 2,80,000 টাকা আপনার ফেভারেবল, অর্থাৎ লাভ হয়েছে F। এখন একটু বাস্তবে একটু বুঝে নেই। 10 টাকা করে দাম ধরছিলাম, যে আমি 10 টাকা করে কেজি কিনবো, লাগলো 9 টাকা, মানে 1 টাকা লাভ হয়েছে। তো কতগুলা কিনলাম, 2,80,000 মাল কিনলাম, প্রতিটা যে 1 টাকা লাভ হয়, 2,80,000 থেকে 2,80,000 টাকা লাভ হয়েছে। এখন C নাম্বার বলছে মেটেরিয়াল ইউজ ভেরিয়েন্স বের করো। মেটেরিয়াল ইউজ ভেরিয়েন্স বের করতে গেলে SQ - AQ × SP। বাস্তবে লাগার কথা 3 লাখ, লাগছে মাত্র 2,80,000, 20,000 মাল আমার লাগে নাই, 20,000 মাল বেঁচে গেছে। প্রতিটার দাম 10 টাকা করে কেনার কথা ছিল, সেই হিসাবে আমার 2 লক্ষ টাকা সেভ হয়েছে। উত্তরটা প্লাস আসছে, প্লাস আসলে F, এখানে 2 লাখ টাকা। এই দুটো আমি যোগ করি, এটার সাথে মিলে যাইলে অঙ্ক হয়েছে। চেক করে দেখবো, আমরা প্রতিটা অঙ্কই চেক করে দেখবো, চেক চেক লিখে প্রতিটা অঙ্কই লিখে দিব। মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান সমান মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস মেটেরিয়াল ইউজ ভেরিয়েন্স। প্রাইস ভেরিয়েন্স আছে 2,80,000, আর ইউজ ভেরিয়েন্স আছে 2 লাখ, 2,40,000 টাকা, 2 লক্ষ, সরি 4,80,000 টাকা, 4,80,000 টাকা। এই 4,80,000 টাকা এটার উত্তর আর এটা একটু মিলে গেছে, তার মানে অঙ্কটা হয়েছে। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন, না বুঝলে বলতে পারেন যে স্যার বুঝি নাই, আমি আরেকবার বোঝানোর চেষ্টা করবো। কোনো অংশ যদি না বুঝে থাকেন তাহলে বলতে পারেন।
ভিডিওটা আরেকবার দেখবেন, হ্যাঁ, বুঝে যাবেন ইনশাল্লাহ। আমরা প্রবলেম 3-এর একটা অংশ বাদ দিছিলাম, এই লেবারের, যে শ্রমিকদেরটা বাদ দিছিলাম। প্রবলেম 3-এর শ্রমিকের হিসাবটা আমি একটু লিখে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রবলেম 3, এখানে প্রবলেম 3-এ তারা বলতেছে লেবার আপনি যে বানাবেন মজুরি হিসাবে, বলছে একটা মাল বানাতে 8 ঘন্টা সময় তারা নিবে, একটা মাল বানাতে 8 ঘন্টা সময় নিবে। আর শ্রমিকদের মজুরি দিতে হবে 1 টাকা 50 পয়সা। গতকালকে এটা করেছিলাম, শুধু লেবারটা বাকি আছে। বাস্তবে যখন লেবারদের নিয়ে আসলাম, তারা অলসতা করছে, 9 ঘন্টা লাগাইছে একটা মাল বানাতে, 9 ঘন্টা লাগাইছে। তাদের আমি মজুরিও কমাই দিছি, 1 টাকা 40 পয়সা করে দিচ্ছি। এটা বাস্তব। এখন এটা হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল, আর এটা ছিল স্ট্যান্ডার্ড প্রাইস। এটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল, এটা ছিল অ্যাকচুয়াল প্রাইস। লেবারের ক্ষেত্রে এই শব্দগুলোর অক্ষরগুলো একটু চেঞ্জ হবে। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির জায়গায় আওয়ার, কোয়ান্টিটি জায়গায় আওয়ার হবে। স্ট্যান্ডার্ড আওয়ার। স্ট্যান্ডার্ড প্রাইসের জায়গায় রেট হবে, অর্থাৎ কিউ গুলা এইচ হয়ে যাবে, প্রাইস গুলো আর হয়ে যাবে। অ্যাকচুয়াল কোয়ান্টিটি জায়গায় অ্যাকচুয়াল আওয়ার, অ্যাকচুয়াল রেট। এখন তাকে জিজ্ঞেস করলাম, তোমার কেন এরকম হইলো যে তোমরা এক কথা বললা, খরচ, শ্রমিকের খরচ বেড়ে গেল কেন? তখন তারা এটার ব্যাখ্যা করলো এই তিনটাই, যে আমার শ্রমিকের খরচটা, লেবার কস্টটা, কস্ট, লেবার কস্টটা দুইটা কারণে স্যার বাস চেঞ্জ হয়েছে। 1 নাম্বার, রেটের জন্য। আমরা যে রেট বলছিলাম এই রেট দেন নাই, বেশি রেট হয়ে গেছে বা কম হয়ে গেছে। আর একটা ইফিসিয়েন্সি, দক্ষতা। ইফিসিয়েন্সির জন্য, ইফিসিয়েন্সি মানে দক্ষতা। দক্ষতার অভাব আছে। আমি যে আপনার ভাবছিলাম আমি তো 10 ঘন্টা, আপনাকে 8 ঘন্টায় বানাইতে পারবো, কিন্তু আমি তো একা বানাবো না, এখানে আর 10 জন লোক নিছেন, তারা তো 9 ঘন্টা লাগছে, দক্ষতা কম, 9 ঘন্টা লাগছে। যে দক্ষতার জন্য খরচ বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। ভালো এক্সপার্ট লোক থাকলে কম সময় করে আপনাকে, যেটা টার্গেট ছিল হচ্ছে কম সময় করার ফলে আপনার তাড়াতাড়ি মাল বানানো হয়েছে, হ্যাঁ, খরচ কম কমে গেছে। অথবা আপনি যে টাকা ভাবছিলেন লেবারদের এত টাকা বেতন দিবেন, সেই টাকা থেকে কম লাগতে পারে বা বেশি লাগতে পারে। এখন তাহলে লেবার কস্ট ভেরিয়েন্সটা আমাকে বের করতে হবে। লেবার কস্ট ভেরিয়েন্স সূত্র ছাড়া যদি বের করি, আপনাকে হলো, আপনি ভাবছিলেন 8 ঘন্টা সময় লাগবে একটা মাল বানাতে, 1.5 টাকা করে দিব প্রতি ঘন্টায় যারা কাজ করবে, কিন্তু বাস্তবে 9 ঘন্টা করে নিচে, 1 টাকা 40 পয়সা করে মজুরি দিতে হয়েছে। সেই হিসাবে আপনার উত্তরটা আসতেছে আহ প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস 60 পয়সা। মাইনাস শব্দটা না দিয়ে লিখে দিবেন। এখন যে সূত্র সাজাই, আগের সূত্র যে মুখস্থ থাকে, এস কিউ লিখতেন এখানে, ইন্টু এস পি লিখতেন, এ কিউ লিখতেন এখানে, ইন্টু এ পি লিখতেন। কিন্তু লেবারের ক্ষেত্রে কিউটা এইচ হয়ে যায়, পিটা আর হয়ে যায়, কিউটা এইচ হয়ে যায়, পিটা আর হয়ে যায়। অর্থাৎ নতুন করে সূত্র শিখতে হলো না। লেবার ভেরিয়েন্স বের করতে হলে এইভাবে আগের সূত্র ইউজ করে আপনি করতে পারবেন। এখন লেবারের যে 2 নাম্বার বিষয়, লেবার রেট ভেরিয়েন্স। লেবার রেট ভেরিয়েন্স, আপনি ধরছিলেন লেবারদের টাকা দিবেন 1.5 টাকা করে, দিছেন হলো 1 টাকা 40 পয়সা করে। কয় ঘন্টা কাজ করাইছেন? 9 ঘন্টা কাজ করাইছেন। সেই হিসাবে আপনার কিন্তু কিছু টাকা সেভ হয়েছে, আপনার 90 পয়সা সেভ হয়েছে, কম টাকা দিচ্ছেন, প্লাস আসছে উত্তরটা।
তো সূত্রটা যদি আগে মুখস্থ করে রাখতেন তাহলে এসপি মাইনাস এপি ইন্টু এ কিউ। এখন পি তো আর লেখা যাবে না, এস আর মাইনাস এ আর গুণ এ কিউ। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করা যাবে। এটার জন্য আপনার লেবার ভেরিয়েন্সের জন্য সূত্র শিখতে হচ্ছে না আপনাকে। লাস্ট 3 নাম্বার, ইফিসিয়েন্সি, দক্ষতা। দক্ষতা নির্ভর করে হলো শ্রম ঘন্টার উপরে। যদি দক্ষতাকে কম সময় করতে পারবে, তাই আমরা আগের বার যখন ইউজ ভেরিয়েন্স করতাম, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, তখন আপনার 8 ঘন্টা লাগার কথা ছিল, লাগছে 9 ঘন্টা। দাম ধরছিলাম 1.5 টাকা করে দিব, তা আমার 1.5 টাকা তো বেশি দিতে হলো। মাইনাস উত্তর আসছে, মাইনাস উত্তর আসলে এ লিখবো। অর্থাৎ আগের বার এস কিউ থেকে এ কিউ বাদ দিয়ে এস পি দিয়ে গুণ করছিলাম, তো এবার হবে এস এইচ মাইনাস এ এইচ ইন্টু এস আর। অর্থাৎ আগের সূত্রগুলোই শুধু কিউ এর জায়গায় এইচ, পি এর জায়গায় আর হয়ে গেছে। তো এটাও আমরা যদি চেক করে দেখি, লেবার কস্ট আমার 60 পয়সা বেশি লাগছে। সে এটা ব্যাখ্যা দিচ্ছে, রেটের জন্য আপনার 90 পয়সা প্লাস হইলেও কর্মীদের দক্ষতার অভাবে আপনার 1.5 টাকা মাইনাস হয়ে গেছে। এই জন্য এই 1.5 টাকা থেকে 90 পয়সা যদি মাইনাস করে আর কি, +90 -1.5 যদি করেন, তাহলে কত আসতেছে দেখেন তো, +0.9 -1.5, দেখবেন -0.6, অর্থাৎ মিলছে। এই দুইটা যোগ বিয়োগ করলে এটার সাথে মিলে যাবে, তার মানে অঙ্কটা হয়েছে। তা আমরা 2টা ক্লাসে স্ট্যান্ডার্ড কস্টিং এর মোটামুটি বেসিক আলোচনা করলাম, একটু কঠিন অঙ্ক আসলে কি করতে হবে সেটাও আলোচনা করলাম, এবং স্ট্যান্ডার্ড যে আপনার কস্টিং এর লেবার ভেরিয়েন্স সেটাও আলোচনা করলাম। আশা রাখি বুঝতে পারছেন। এই ক্লাসের ভিডিওটা সেভ থাকবে, আরো কয়েকবার দেখবেন, প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে বলতে পারবেন। আর কারণ কোয়েশ্চেন আছে কি? কোয়েশ্চেন নাই, সবাই ওকে লিখছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ।